আজকের গল্প মন মাঝি, ডক্টর কল্যাণ গোস্বামীর কলমে। মানুষের মন হলো চলমান নৌকার মতো, প্রতিনিয়ত দুলতে থাকে। কখনো সুখের পাল তুলে চলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ভেসে চলে ভালোবাসার উন্মাদনায়, আবার কখনো থেমে যায় রাগে দুঃখে অভিমানে। কখনো ভালোবেসে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে, আবার কখনো ভালোবাসা হারিয়ে বিমর্ষ স্থবির হয়ে যায় রসকসহীন শুষ্ক তাতাইয়ের মুখে। এর আগে কখনো এতটা কাব্য শোনার সুযোগ হয়নি। আমি হেসে ফেললাম। কিরে বিশি, 56-57 বছর বয়সে পৌঁছে আবার প্রেমে পড়লি নাকি? আজকাল আবার সাহিত্যে ডুব দিয়েছি। সময় পাচ্ছিস কি করে? উত্তরপ্রদেশ সরকারি কর্মচারী, আমার কাজে সময়ের ঢল। তাহে আবার ব্যাচেলার মানুষ, একবার রান্না করি 5-7 দিন ধরে খাই। তাই তুই কিন্তু সেই 34-35 বছর আগেও আমাদের সবার থেকে ভিন্ন ছিলিস। ফ্রেশ খাবার না হলে মুখে রুচত না। রাস্তার ধারের খাবার তো নইব চ। সেই 80-90-এর দশকেও খাবার খেতে গেলে ভালো রেস্টুরেন্ট হতে হবে, এসি বা কুলার থাকতে হবে। আরও কত কি যে ন্যাকামো ছিল তোর। বলে রাখি, নিখিলেশ সান্যাল ওরফে তাতাই ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেট ছিল। লেখাপড়া শেষ করে 1992 থেকে 93 সনে। তাতাই উত্তরপ্রদেশ সরকারের কাজে যোগ দেয়। দিল্লি ছাড়ার পরে ও আমাদের বন্ধুবর্গের কারো সাথে যোগাযোগ রাখেনি। তবে গত কয়েক মাস ধরে ওর কথা খুব মনে পড়ছিল। ফেসবুক লিঙ্কডিনে ওকে খুঁজছিলাম, পাইনি। যাই হোক, আকস্মাৎ একদিন তার উদয় হলো। সন্ধেবেলায় কনস্টিটিউশন ক্লাবের লনে বসে ওর সাথে ভাটাচ্ছিলাম। হঠাৎ লস্ট হয়ে গিয়ে তাতাই সিগারেট জ্বালিয়েছে। আমি ওকে দেখছিলাম। ওর আগের সুপুরুষ চেহারা একদম ধসে গেছে। উস্কো খুস্কো মাথার চুল, অবিন্যস্ত বড় বড় সাদা দাড়ি, অসময়ে বার্ধক্য গ্রাস করে নিয়েছে। আমি আকাশ পাতাল ভাবছিলাম। এর মাঝে আমার কথায় খেই টেনে তাতাই বলল, তুই ঠিকই বলেছিস গোসাই। কিছু কিছু মানুষ অনর্থক সকলের থেকে নিজেকে আলাদা করে তুলে ধরতে চায়। আমি নিজেও কখনো কেন যে সবার থেকে আলাদা হতে চেয়েছিলাম জানি না। ব্যতিক্রমী হতে গিয়ে সব কিছুই হারিয়েছি। দলছুট হয়ে মাটির সাথে যোগাযোগটা নষ্ট হয়ে গেছে। তবে অপরকে দোষ দেওয়ার কোনো অভিপ্রায় নেই। নিজের কারণেই তো আমি আজ একদম নিঃসঙ্গ। কৃষ্ণনগরে এখন কে কে আছেন? কেউই নেই। বাবা মা দিদি দাদা সকলেই মাটির পুতুলে পরিণত হয়েছে। গ্রামের ভিটায় গত 12-14 বছর আমি যাইনি। ঘণ্টা দুয়েক অনেক কথা হলো। তাতাই চলে যাচ্ছিল। জিজ্ঞেস করলাম, অবসরের তো আর মাত্র 3-4 বছর বাকি। এরপরে কি প্ল্যান? কিছু ভাবনা চিন্তা করেছিস? বা অবসর জীবনে কিছু চাওয়া পাওয়া? উস্কো খুস্কো চুলের মধ্যে আঙুল ঢুকিয়ে মাথা চুলকাতে চুলকাতে বিমর্ষ হয়ে বলল, কি আর ভাববো, স্বপ্ন কিছুই নেই। চাওয়া পাওয়া দেনা পাওনার হিসেব কষতে আর ইচ্ছে হয় না। তবে জীবনের শেষ অধ্যায়ে পৌঁছেও আজও একটি শূন্যস্থানের অপরিপূর্ণতা আমায় কুড়ে কুড়ে খায়। জানি সেটা আর পূর্ণ হওয়ার নয়। তাই বিশেষ করে কিসের চাওয়া আর পাওয়া? জীবনে অনেক কিছুই তো পূর্ণতা পায় না, সেসব নিয়ে দুঃখ করে কি লাভ? যাই হোক, বুঝতে পারছি নিঃসঙ্গতা কাটাতে তোর একজন সাথী দরকার। সত্তর বিয়ে করে ফেল বা লিভ ইন শুরু কর, দেখবি তোর একাকিত্ব দূর হয়ে যাবে। না রে, সাহিত্যের ভাষায় বলতে গেলে আমি চাঁদ চাই না যে শুধু আসবে সন্ধ্যা রাতে। আমি রাত চাই না যে হারাবে প্রভাতে।
আমি ফুল চাই না যে ঝরবে দিনের শেষে, আমি ফল চাই না যে ঝরতে পারে হালকা বাতাসে। বাহ, বুঝলি গোসাই, অতীতে আমি শুধু একজনকেই চেয়েছিলাম, সেও তো টেকেনি। প্রেমে ভঙ্গ দিয়ে ড্যাং ড্যাং করে বড়লোক বাড়ির বউ হয়েছে। আমি তো সে সময় তোকে বলেইছিলাম, বৃষ্টি আর প্রেম এ দুটো একই রকম চ্যালেঞ্জিং। যেমন মাটির বাড়ি থাকলে প্রবল বৃষ্টি কামনা করতে নেই, ঠিক সেভাবে নরম মন থাকলে প্রেমের থেকে দূরে থাকা উচিত। কিন্তু তুই তো সে সময় আমার জ্ঞান শুনলি না। তোর সতর্কবাণী আমার এখনও মনে আছে রে গোসাই। তবে প্রেম ভালোবাসা তো আর প্ল্যান করে হয় না। ছাড়, তোর মতো পেশাদার ক্যারিয়ারিস্টিক লোকেরা এইসব বুঝবে না। তোর যথেষ্ট মেধা ছিল তাই, কিন্তু তাও তোর নিজের জীবনটাকে নিয়ে এমনভাবে ছিনিমিনি খেললি। পিএইচডি পর্যন্ত কমপ্লিট করলি না, নিজেকে কি কখনো জিজ্ঞেস করিস জীবন থেকে কি পেয়েছিস? অনেক কিছু হয়তো চাইলেই পেতাম, চাইতে ইচ্ছেই করেনি। ধুকে ধুকে মরছি, আমার থেকে আমিকে আজও বের করে আনতে পারলাম না। নিজেকে আজ খুব আপাঙ্গতে মনে হয় রে। যাক, যে কিছুটা সময় হলেও আমাকে আমার থেকে বের করে এনেছিল, তার দর্শন পেলেও হয়তো বেঁচে থাকার রসদ পেতাম। বুঝলাম, সাউমুকে খুঁজে বের কর, ওর কাছে যা, ওর সাথে দেখা কর। হ্যাঁ, শেষমেশ শাওমির খোঁজ তো পেয়েছি, ওর সাথে দেখা করতে যাচ্ছি। তাই শীঘ্রই আত্মহত্যা করব। শাওমিকে যখন খুঁজেই পেয়েছিস, তাহলে আত্মহত্যার প্রশ্ন আসছে কোথা থেকে? মৃত ব্যক্তির কাছে পৌঁছতে নিজেকেও মৃত্যুবরণ করতে হয় গুরু। আমি আমার পথ বেছে নিয়েছি। বাহ, কি দারুণ উপায় মৃত ব্যক্তির কাছে পৌঁছতে মৃত্যু বেছে নেওয়া। তুই নাকি আবার বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছিলিস। এনিওয়ে, সেটি হতে দেব না, তোকে বেঁচে থাকতেই হবে। তাতাই কানপুরের ট্রেন ধরবে বলে চলে যাচ্ছিল। আমি মুচকি হেসে বললাম, শোন তাতাই, শাওমি এখন ক্যান্সার মুক্ত, বহাল তবিয়াতে বেঁচে আছে। বন্ধুমহলে গুজব ছড়িয়েছিল, তোর কানে সেই ভুল ইনফরমেশনটা হয়তো এদিক ওদিক থেকে পৌঁছে থাকবে। আমি আমলাদের কথায় বিশ্বাস করি না। তুই আমায় মিথ্যা আশ্বাস দিচ্ছিস? না রে বাপু, শাওমি সুস্থ হয়ে দিল্লিতে ফিরে এসে আমায় থ্যাঙ্কস দিয়ে গেছে। সেদিন কথায় কথায় তোর প্রসঙ্গও এসেছিল, তবে আমি বলেছি যে কেউই মনে হয় না তোর খোঁজ দিতে পারবে। আমার প্রসঙ্গ? হ্যাঁ রে। উচ্চাকাঙ্ক্ষী শাওমি এখন আর আগের মতো নেই। জীবনের ঝড় ঝঞ্ঝা ওকে মাটিতে নামিয়ে এনেছে। ও একাকিত্বে অসহায়ভাবে দিন কাটাচ্ছে। তুই এই মুহূর্তে পাশে দাঁড়ালে বাকি জীবনটা হয়তো ওর ভালো কাটবে। আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি বলছিস গোসাই? সব আমলা মিথ্যে কথা বলে না, বুঝলি? এবার কানপুরে না গিয়ে খানপুরে যা। মানে শাওমি দিল্লির খানপুর এলাকায় থাকে। ফোন নম্বর দিচ্ছি, যোগাযোগ করে নে। আন্তরিক শুভেচ্ছা রইল। বেস্ট অফ লাক বিশি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই
নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।